আমি চৈতালি। আজ আপনাদের কাছে আমার মনের কথা বলতে চলে এলাম। মনের কথা বলতে মনে পড়ল, সেদিন ফেসবুক ঘাঁটতে গিয়ে দেখলাম কোন একটা বাংলা সিরিয়ালের একটি দৃশ্য নিয়ে হইচই পড়ে গেছে। ছেলের ফুলশয্যার দিন ছেলের মা নাকি ছেলের সাথে একই খাটে ঘুমিয়েছে আর বউ পাশের চেয়ারে বসে রাত কাটিয়েছে। দৃশ্যটি যিনি লিখেছেন তাকে প্রচুর লোকের গালাগাল খেতে হয়েছে। এমনকি কথাও বলা হয়েছে তিনি নাকি এইসব দৃশ্যের অবতারণা করে সমাজকে কলুষিত করছেন। কিন্তু বিশ্বাস করুন, এমনটা সত্যিই হয়, আমার সাথেই হয়েছে। সিরিয়ালে তো মেয়েটির মোটে একটি রাত নষ্ট হয়েছে, কিন্তু আমার নষ্ট হয়েছে রাতের পর রাত। আমার গল্পটা তাহলে শুরু থেকেই বলা যাক। আমি উত্তরবঙ্গের মেয়ে, বাবার চাকরি সূত্রে দার্জিলিংয়েই থাকতাম। অয়নের সাথে দেখাও সেখানেই। মাকে নিয়ে বেড়াতে এসেছিল অয়ন। প্রথম নজরেই ভালো লেগেছিল ওকে। খুব সুন্দর কথা বলতো, দেখতেও ভারী সুন্দর। অয়নের মা আমায় বলল, কিরে আমার মেয়ে হয়ে থাকবি? বড় মেয়ের শখ ছিল আমার। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। একটাই স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়িয়ে স্বপ্ন পূরণের। কিন্তু হঠাৎই অয়ন এসে যেন সব কিছু বদলে দিল। তখন মাথায় চাপল সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র অয়নের স্ত্রী হয়ে থাকতে। ওদের সাথে আলাপ হয়ে মা বাবা যেন হাতে চাঁদ পেল। বিয়ে হয়ে চলে এলাম কলকাতা। বৌভাতের দিন আমার ফুল দিয়ে সাজানো খাট দেখে একরাশ শান্তি আর স্বস্তি নিয়ে বাবা মা ফিরে গেল। অয়ন ঘরে এলো। তার 5 মিনিট পরেই আমার শাশুড়ি মা এলেন। ঘরে ঢুকে ছেলেকে বললেন, কিরে বউকে পেয়ে মাকে ভুলে গেলি? এই বলে আমার দিকে তাকিয়ে বললেন, আমি কিন্তু তোমাদের মাঝখানেই শোব। আমার আবার একা ঘুম আসে না, বুঝলে বৌমা? আমার শ্বশুরমশাই বহু বছর ধরে বিছানায় শয্যাশায়ী, তাই অয়নের জীবনে ওর মায়ের অবদান নাকি বিশাল। সে যাই হোক, প্রতি রাতেই এই একই দৃশ্য চলতে থাকলো। আমাদের মাঝখানে উনি ঘুমোচ্ছেন। অয়নকে দেখে আমার অবাক লাগতো। আমাকে নিজের করে পাওয়ার কোনো ইচ্ছে দেখতাম না ওর মধ্যে। মায়ের পাশে শুয়ে মায়ের সাথে গল্প করতে করতে দিব্য ঘুমিয়ে পড়ত। শুধু জেগে থাকতাম আমি আর আমার স্বপ্নগুলো। টানা 1 মাস ধরে এই নাটক চলল। তারপর অয়ন অনুমতি পেল বউয়ের সাথে সহবাস করার, কারণ নাতি নাতনির মুখ দেখার ব্যাপার ট্যাপার ছিল। 1 মাস পর আমি ঘরের দরজার ছিটকিনি দিলাম। তবে ততদিনে আমার বেশিরভাগ স্বপ্নের মৃত্যু ঘটায় নতুন করে অয়নকে পাওয়ার কোনো উন্মাদনা তৈরি হয়নি। যখন বুঝতে পারলাম মা হতে চলেছি, শাশুড়ির আদেশে দরজায় ছিটকিনি লাগানো নিষিদ্ধ হলো, কারণ উনি নাকি যখন তখন আমাদের ঘরে ঢুকে পড়তে পারেন। আমাদের হানিমুন থেকে শুরু করে প্রতিটি জায়গায় ছায়ার মতো তিনি আমাদের সাথে থাকতেন। আমি একা বসে বালুকা বেলায় সমুদ্রের ঢেউ গুনতাম, আর মা ছেলে হোটেলে জমিয়ে আড্ডা দিত। কিছুদিন বাদে বুঝলাম অনেক মহিলার সাথে অয়নের ওঠা বসা। অফিস পাড়ায় ওকে নিয়ে নানা জল্পনা চলত। কিছু বলতে গেলেই ও শান্তি করত, এমনকি গায়েও হাত তুলত। এত দূরে বসে থাকা বাবা মাকে নিজের দুরবস্থার কথা জানাতে মন চায়নি। অয়ন ভাবত মাঝে মাঝে স্ত্রীর শরীর নিয়ে খেলা করলেই স্বামী সোহাগ পেয়ে আমি মুখে কুলু পেটে থাকব। মেয়ে হলো আমার। ভাবলাম যাক, কেউ তো অন্তত এলো যে শুধুমাত্র আমার হবে, আমার যন্ত্রণা বুঝবে। কিন্তু পোড়া কপাল থাকলে যা হয় আর কি। দিনের পর দিন বাড়ির এক কোণে বেকার আসবাবের মতো পড়ে থাকতে থাকতে হতাশা গ্রাস করলো আমায়। একটুকুতেই মেয়েটার ওপর রেগে যেতাম। তখনও দৌড়ে গিয়ে ঠাম্মার আঁচলে মুখ লুকাতো, আর ঠাম্মা ওকে শেখাতো আমার নাকি মাথায় গন্ডগোল আছে। রাগ পড়ে গেলে যখন মেয়েটাকে কুলে নিতে যেতাম, মাম্পু ভূত দেখার মতো করে পালিয়ে যেত। মেয়েটাকেও হারালাম।
নার্ভের ওষুধগুলো খেয়ে বেশিরভাগ সময় বিছানায় কেটে যেত। মাম্পুকে কাছে টানার শক্তি হারিয়েছিলাম। হঠাৎই একদিন ওরা বলল আমায় নাকি ভূতে ধরেছে। তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে ঝাড়িয়ে নিয়ে এলো। সারা শরীরে সেদিন অসহ্য যন্ত্রণা। এক গ্লাস জল চেয়েও পায়নি ওদের কাছে। পাশের ঘরে ওরা তিনজন তখন টিভি দেখতে ব্যস্ত। মেয়েটারও দয়া মায়া হতো না আমায় দেখে। শরীর ভেঙে যাচ্ছিল আমার। ওষুধ পথ্য কোনোটাই নিয়ম করে খেতাম না। বাঁচার ইচ্ছেটা ক্রমশ হারিয়ে যাচ্ছিল। হঠাৎই শুনলাম অয়ন নাকি কোনো এক বিবাহিত মহিলার প্রেমে পড়েছে। একদিন ঘরে ঢুকে দেখি আমার খাটে বসে ওরা দুজন গল্পে মত্ত। শাশুড়ি আমায় বললেন এই মেয়েটিকেই নাকি তিনি প্রথম থেকে অয়নের জন্য পছন্দ করেছিলেন, কিন্তু অয়নের নাকি তখন ভীমরতি ধরেছিল, তাই আমাকে বিয়ে করবে বলে বায়না করেছিল। মাথা গরম হয়ে গেল আমার। খুব চেঁচালাম। ওরা সবাই আমার অবস্থা দেখে হাসছিল। পাগলামি দেখে লোকে যেমন মজা পায় ঠিক তেমন। বাবা মারা যাওয়ার পর দাদার বোঝা হতে চাইনি বলে বাড়িতে কিছু জানাইনি। সেদিন রাতে অয়ন আমায় বলল আমাকে নাকি ডিভোর্স দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করবে। সেও নাকি স্বামী পুত্র ছেড়ে ওকে নিয়ে ঘর বাঁধবে। আমি বললাম কোথাও যাব না, আমি কেনই বা যাব। সেদিন রাতে বাড়িতে পুলিশ এলো। আমার মেয়ে নাকি অভিযোগ করেছে আমি ওর উপর মানসিক অত্যাচার করি। পুলিশের আড়ালে ওর গালটা ধরে বললাম কেন বললি মাম্পু এমন মিথ্যে কথা? আমি তোর সাথে কখনো এমন করতে পারি? মেয়ের তখন ক্লাস 9। মুখ বেঁকিয়ে বলল মিথ্যে না বললে তুমি তো বিদেয় হবে না, তাই বলতে হলো। ব্যাস, সেদিন বুঝে গিয়েছিলাম সংসার, স্বামী, সন্তান এইসব কতটা ঠুনকো। অয়নকে বললাম আমি চলে যাব। এক কামরার একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠলাম। মরচে ধরে যাওয়া শিক্ষা ঝালিয়ে নিতে উঠে পড়ে লাগলাম। দার্জিলিংয়েও আমি চাকরি করতাম। বিয়ের আগে কখনোই বেকার বসে থাকিনি। বাড়ি থেকে বইপত্র আনিয়ে চাকরির চেষ্টা শুরু করলাম। ভয় করছিল খুব, এই ভগ্ন শরীরে কোথায় কাজ পাব, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে চাকরি পেলাম আমি। একদিন লোকমুখে খবর পেয়েছিলাম মামপুর পক্স হয়েছে। ছুটে গিয়েছিলাম একবারের জন্য মেয়েটাকে দেখব বলে, কিন্তু ওরা দরজা খোলেনি। 1 বছরের মাথায় হঠাৎই অয়নের মা মারা যায়। কাকি শাশুড়ির কাছে খবর পেয়ে শ্মশানে গিয়েছিলাম শেষবারের মতো দেখার জন্য। আমার মনে হয়েছিল যাওয়াটা উচিত। অয়ন আর মামপুর সামনে গিয়ে দাঁড়াতে অয়ন বলল ভুলেও ভেবো না মা চলে গেছে বলে তোমার পথ পরিষ্কার। মা মৃত্যুর আগে আমায় বলে গেছে তোমাকে বাড়িতে ঢুকতে না দিতে। আমি আর দেবারতী খুব শিগগিরই বিয়ে করছি। আমি হেসে বললাম তোমার মনে হয় এখনও আমার সংসার করার স্বাদ আছে? আমি এসেছি কর্তব্যের খাতিরে। তোমার সাথে সন্ধি করার কোনো অভিসন্ধি আমার নেই। মাম্পু আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে গেল। তখন মনে হলো সত্যি হয়তো আমি ভালো মা হতে পারিনি। আর কখনো যাইনি ওদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। এত বছর পর নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পেরে বেশ ভালো আছি। চাকরি করে যা টাকা পাই নিজের একার ভালোই চলে যায়। অয়ন ওই মেয়েটিকেই বিয়ে করেছে। সোশ্যাল মিডিয়ায় তো আজকাল কোনো কিছুই গোপন থাকে না। মামপুর সাথে ওদের ফ্রেমবন্দি দৃশ্যগুলো চোখে পড়ে মাঝে মধ্যে। দেখে তো মনে হয় ভালো আছে ওরা। সত্যি এরকম সুন্দর মুহূর্ত আমার কপালে কখনো জোটেনি। ওরা ভালো থাকুক এটাই চাই। তবে মাম্পুকে আমার একটাই প্রশ্ন, মাকে কি একবারের জন্য মনে পড়ে না? আমিও নিজেকে নিয়ে ভালো আছি। মোটিভেশনাল কোট সহ নিজের ভালো থাকার ছবিও পোস্ট করি। তবে দিন ফুরলে যখন একা ঘরে ফিরে দরজা বন্ধ করি তখন বুকটা হু হু করে ওঠে। আসলে কি বলুন তো, কাছের লোকেরা আঘাত করলে ভালো থাকাটা সত্যিই কঠিন।